স্যার আসসালামু আলাইকুম। কেমন আছো তানিশা? তানিশা ভালো আছো? হ্যালো আফসানা, শুনতে পাচ্ছ আমাকে? তানিশা, তুমি কি আমার শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ অরিন, কেমন আছো? স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফিয়া, জয়নাব, সারা, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অরিন, তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের বাকিরা ক্লাসে এখন অ্যাড হচ্ছে না, লেট হচ্ছে। যাক, লেট হলেও আমরা বসে থাকবো না, যারা এসছো তোমাদের সাথে আমরা ক্লাস শুরু করে দেব। অরিন বলো তো, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? স্যার আমি গত ক্লাসে ছিলাম না। গত ক্লাস করো নাই? নো স্যার। আহ, কি সরি বলতে স্যার। পারবা? তানিশা বলতে পারবা? তানিশা, গত ক্লাস করেছো? স্যার কি বলছেন? মানে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমার মনে আছে কিনা আফিয়া? স্যার আমিও লাস্ট ক্লাস করিনি। তুমিও করো নাকি? কে করেছো তোমাদের মধ্যে লাস্ট ক্লাস? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেধা, ভালো আছো? জি স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমিও ক্লাস করিনি গত ক্লাসটা। আমি বলছি তোমাদের মধ্যে কে করেছো গত ক্লাসটা? একজনও করো নাই? আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা যে ক্লাসগুলো করতেছি অনলাইনে, তোমরাও কষ্ট করে ধৈর্য ধরে বাসায় বসে ক্লাসগুলো করো। আমরা তোমাদের জন্য ক্লাসগুলো আগে রেডি করি। একটা ক্লাস রেডি করতে প্রায় 40-50 মিনিট সময় লাগে। আবার তোমাদের সাথে 40 মিনিট সময় নিয়ে ক্লাস করি আমরা। তো এই যে তোমরাও কষ্ট করছো, আমরাও কষ্ট করে ক্লাসগুলো তোমাদের জন্য রেডি করছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না করো, মিস করো, তাহলে কিন্তু এই ক্লাস কষ্টগুলো একেবারে অর্থহীন হয়ে যায়, একেবারে মূল্যহীন হয়ে যায়। যেহেতু তোমাদের সাথে আমাদের রুটিন অনুযায়ী আমার একটা ক্লাস সপ্তাহে, ম্যাডামের একটা ক্লাস, তো এর মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি 30 তারিখে ইনশাল্লাহ কলেজ খুলে দেয়, তখন আমাদের ক্লাসের সংখ্যা আরও বাড়বে। তোমাদের সাথে সরাসরি হয়তো বোর্ডে পড়াইতে পারবো, তখন তোমাদের জন্য আরও সহজ এবং সুন্দর হবে। তো তারপরেও আমি তোমাদের অ্যাকাউন্টিং ক্লাসগুলো তোমাদের কাছে যাতে সহজভাবে উপস্থাপন করা যায়, যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো, এই জন্য এগুলোকে আমি পাওয়ার পয়েন্টে স্লাইড বানিয়ে বানিয়ে তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে থাকি, যাতে তোমাদের বোঝা সহজ হয়। আমি লাইভে এসে তোমাদেরকে বোর্ডে পড়াইতে পারতাম, বুঝাতে পারতাম, বা খাতায় লিখে লিখে তোমাদের দেখাতে পারতাম, সেটা তোমাদের জন্য ফলপ্রসূ হইতো না, তোমাদের কষ্ট হইতো, বুঝতে কষ্ট হইতো।
এজন্য আমি আলাদা আরো অনেক সময় ব্যয় করে তোমাদের সুবিধার্থে এগুলোকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড বানিয়ে নিয়েছি, যাতে তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সুন্দর করে দেখানো যায়। ফন্টগুলো বড় করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো, এবং এগুলো আমি পরবর্তীতে তোমাদের গ্রুপে শেয়ার করে দিই, সেখান থেকেও তোমরা সেগুলো পড়তে পারবা। যদি কেউ কখনো কোনো ক্লাস মিস করে যাও, যে ক্লাসটা তুমি পড়তে পারো নাই, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইউটিউবে তোমাদের যে প্লেলিস্ট রয়েছে নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা, অথবা তোমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে, যে নবম শ্রেণীর কমার্সের ব্যবসা শিক্ষা গ্রুপের যে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেখানেও ক্লাসগুলো আমি দিয়ে দিই। তো তোমরা কোনো কারণে, অসুস্থতার কারণে বা পারিবারিক জরুরি কোনো প্রয়োজনে যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, তাহলে অবশ্যই তুমি সেই ক্লাসগুলো আবার দেখে নিবা। গ্রুপে শেয়ার করা ক্লাসগুলো তুমি চাইলে একবার, দুইবার, তিনবার, চারবার দেখতে পারো। দেখলে কিন্তু তোমার অবশ্যই কিছু না কিছু উপকার অবশ্যই হবে। দেখো, তোমরা এখন এই মুহূর্ত পর্যন্ত 8 জন এখানে শেয়ার করেছো ক্লাসে, এর মধ্যে ম্যাক্সিমামরাই গত ক্লাসটা করো নাই। আবার যারা গত ক্লাস করেছে তারা আজকে আবার আসে নাই। তো সুতরাং এটা সমন্বয় করার জন্য, স্যার আমি করেছিলাম। হ্যাঁ আফসানা তুমি করেছো, আমার মনে আছে। বলছি ম্যাক্সিমাম আমরা বলছি, হ্যাঁ। তো যারা করো নাই এবং করেছো, সবার যদি ইউটিউব থেকে অথবা তোমাদের গ্রুপ থেকে যদি তোমরা ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু প্রবলেমটা থাকবে না, প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো, আমি আলোচনা করছি তোমাদের সাথে, যে বিষয়ে আলোচনা হচ্ছিল আমার, সেটা হচ্ছে যে লেনদেন কি, হিসাব সমীকরণের যে 3টা উপাদান রয়েছে, এ সমান এল প্লাস ওই, ওই হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব, সেটা ব্যাখ্যা আকারে আলোচনা করা, এবং সেটাকে যদি গাণিতিক আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ টেবুলার ছকে যদি উপস্থাপন করা হয়, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলি আসলে আমি আলোচনা করতেছি তোমাদের সাথে। আর এই আলোচনাগুলো এতই গুরুত্বপূর্ণ যে যারা এই ক্লাসগুলো বুঝবা, তারাই সামনে অ্যাকাউন্টিংয়ে অঙ্ক করতে পারবা, জাবেদা করতে পারবা। যারা এই ক্লাসগুলো বুঝবা না, এই সমীকরণের ব্যাখ্যা, সমীকরণের উপাদানগুলো যারা চিনবে না, লেনদেন যারা চিহ্নিত করতে পারবে না, তারা কখনোই অঙ্ক করতে পারবে না। তাদের জন্য অঙ্ক করা খুবই দুরূহ হবে, কঠিন হবে। আর যারা এটা সহজভাবে বুঝতে পারবা, তাদের জন্য অঙ্ক করা খুবই সহজ হবে, একেবারেই সহজ হবে। সুতরাং আমি চাই তোমরা খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই ক্লাসগুলো করো। পিছনে ক্লাসগুলো সব তোমাদের গ্রুপে শেয়ার করা আছে, তোমরা ওই ক্লাসগুলো ভালো করে 2বার 3বার করে দেখো, এক একটা ক্লাস দেখবা, তোমার অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে, তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, আজকে আমি আবার তোমাদের সাথে হিসাব সমীকরণের প্রভাবটা তোমাদের উপস্থাপন করছি। তোমরা জানো যে মৌলিক হিসাব সমীকরণ ছিল এ সমান এল প্লাস ওই। মৌলিক হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই। এখানে এ হলো অ্যাসেটস, এল হচ্ছে লিয়াবিলিটিস, ওই হচ্ছে ওনার্স ইকুইটি। আর হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, এটা বলা হয় হিসাব সমীকরণের যে বিস্তৃত রূপ, বর্ধিত রূপ। এটা এ ঠিক আছে, এর জায়গায় ঠিক থাকবে, এল এর জায়গায় ঠিক থাকবে। শুধু ওই যেটা আছে ওনার্স ইকুইটি, কোনো কোনো জায়গায় তোমার শুধু ই পাইবা, ইকুইটি পাইবা। ই মানে ইকুইটি আর ওনার্স ইকুইটি একই কথা, একই জিনিস। এই ওইকে ভাঙ্গা 4টা উপাদান হয়েছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সি মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধন। আর মানে হচ্ছে রেভিনিউ অর্থাৎ রাজস্ব বা আয়। ইএক্স মানে হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে হচ্ছে খরচ। আর ডি মানে হচ্ছে ড্রয়িংস অর্থাৎ উত্তোলন।
তো এই মর্মে তোমাদের সামনে আমি একটা উদ্দীপক দিয়েছি। এই উদ্দীপকটা থেকে আমি তোমাদেরকে কিভাবে হিসাব সমীকরণের মধ্যে এটার প্রভাব আলোচনা করা যায়, আমি সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি প্রথম একটা লেনদেন লিখছি। আবিদা ট্রেডার্স 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 3 লাখ টাকা 80,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। নগদ নিচে 3 লাখ টাকা 80,000 টাকা নিয়েছে, আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেছে। আমি প্রশ্ন করছি, তোমাদের মধ্যে কে বলতে পারো এখানে কয়টা হিসাব খাত রয়েছে এই 1 তারিখের লেনদেনে? এখানে কয়টা হিসাব খাত রয়েছে কে বলতে পারবা? স্যার একটা। স্যার আফসানা? 3টা। হ্যাঁ, আফসানা। দুইটা স্যার। আফসানা দুইটা। 3টা, মেধা 2টা। আচ্ছা, আফসানা বলো 3টা কি কি? স্যার আমি 3টা বলিনি, আমি বলেছি একটা। আমি একটা বুঝতে বলেছো? পারিনি এটা। আচ্ছা, 3টা কে বলেছো? স্যার আমি। আফিয়া, মানে সারা বলেছো। সারা বলো তো। জি স্যার। স্যার 3টা হচ্ছে নগদ, আসবাবপত্র এবং ব্যাংক। ব্যাংক? ব্যাংক কেন? ব্যাংক কেন সারা? স্যার উদ্দীপকের 1 জানুয়ারির 1 তারিখে নগদ এবং আসবাবপত্রের কথা লেখা আছে হ্যাঁ। এবং নিচে আবার জানুয়ারির 1 ওই তারিখে নিচেরটা না, ইসলামী ওইটা ব্যাংকের না, কথাও লেখা। ওইটা না, নিচেরটা না, নিচেরটা না, শুধু ওই উপরটা থেকে বলবা। স্যার যদি উপরেরটা ধরি তাহলে শুধু 2টা। 2টা। আচ্ছা, আর কেউ বলবা? অরিন, তুমি বলতে পারবা এখানে কয়টা হিসাব খাত রয়েছে? স্যার এখানে আরেকটা কথা আছে স্যার, এই 2টাই তো সম্পদের মধ্যে পড়ে। হ্যাঁ, সম্পদের মধ্যে পড়ে। ফাইন। এই নগদ টাকা আর আসবাবপত্র, এই 2টা জিনিস কে দিয়েছে কারবারকে? সারা বলো দেখি। স্যার এই 2টা জিনিস মালিক নিজের মূলধন ব্যবহার করেছে। 2টা জিনিস মালিক কারবারকে দিয়েছে। কে দিয়েছে? মালিক। সরি স্যার বুঝতে পারিনি, আরেকবার বলবেন। মানে এই 2টা জিনিস কারবারকে মালিক দিয়েছে। জি স্যার। কে দিয়েছে? মালিক। মালিক দিয়েছে। তো তোমাদেরকে আমি এর আগে শিখিয়েছিলাম যে মালিক যদি কারবারকে কোনো কিছু দেয়, টাকা, সম্পদ বা পণ্য যাই দিক, মালিক কারবারকে কোনো কিছু দিলে সেটা হয় মূলধন। সেটা কি হয়? জি স্যার, মূলধন। মূলধন। তাহলে এখানে হিসাব খাত 3টা। তোমার উত্তর ঠিক ছিল, 3টা। এখানে হিসাব খাত হলো 3টা। একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে আসবাবপত্র, আর একটা হচ্ছে মূলধন। একটা হচ্ছে কি? মূলধন। কয়টা হলো? 3টা। আবার বলো তো কি কি 3টা? নগদ, আসবাবপত্র এবং মূলধন। নগদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনিশা, দেরি কেন? স্যার ঘুমায় গেছিলাম ক্লাস হাই করতে হাই হাই করতে। রে। আচ্ছা, খেয়াল করে শোনো। তাহলে এখানে হিসাব কার 3টা, নগদ, আসবাবপত্র আর মূলধন। আজকে তোমাদের আবার আমি কথাটা স্মরণ করে দিচ্ছি, তোমরা মনে রাখবা কথাটা। সেটা হচ্ছে মালিক যদি কারবারকে কোনো কিছু দেয়, সেটা সম্পদ হতে পারে, সেটা নগদ টাকা হতে পারে, সেটা কোনো পণ্যদ্রব্য হতে পারে, তার সবকিছুর যোগফলই হবে কারবারের জন্য মূলধন। কারবারের জন্য কি হবে? মূলধন হবে। কেন মূলধন হবে? কারণ এটা মালিক দিয়েছে। আর মালিক দিলেই হয় মূলধন। মালিক দিলে কি হয়? মূলধন। মূলধন হয়। মূলধন। মূলধন, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে এই ঘটনাটাকে আমরা লেনদেন বলবো। এই জন্য লেনদেন বলবো যেহেতু এখানে দেখো, আমি লেনদেনটা কেন বলবো আমি ব্যাখ্যা তোমাদের এখানে লিখেছি, তোমরা খেয়াল করে শোনো। জানুয়ারি 1, নগদ অর্থ ও আসবাবপত্র মূলধন স্বরূপ কারবারে, এটা কারবারে শব্দটা হবে কারবারে। হ্যাঁ, আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা আসলে হচ্ছে কি, আমি যখন স্লাইডগুলো তৈরি করি, যখন আবার আমরা এখানে শেয়ার করি, কিছু কিছু ফন্ট চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে বসিন্নরও ও হয়ে যায়।
দেখো, নগদে অর্থ ও আসবাবপত্র মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। এখানে সমীকরণ দুইটা উপাদানের প্রভাব পড়ছে, একটা ওই বৃদ্ধি পাইছে আর একটা হচ্ছে এ বৃদ্ধি পাইছে। তোমরা বলো এটা বুঝছো না বুঝো না এই লেনদেনটা? এখানে সমীকরণে দুই জায়গায় প্রভাব পড়ছে, এক জায়গায় এ বৃদ্ধি পাইছে আবার ওই বৃদ্ধি পেয়েছে। ওই কেন বৃদ্ধি পেল? যেহেতু কারবারের মূলধন বৃদ্ধি পেয়েছে, যেহেতু কারবারের মূলধন বৃদ্ধি পেয়েছে সেহেতু ওই বৃদ্ধি পেয়েছে। কারণ আমি তোমাদেরকে একটু আগে বলেছি, দেখো এখানে বলেছি, দেখো ওই এটা হইলো এই চারটা হচ্ছে ওই, এই চারটা হলো ওই, এটা হলো মূলধন, দেখো এটা প্লাস, এটা হচ্ছে আয়, এটাও প্লাস, এটা খরচ, এটা মাইনাস, এটা উত্তোলন, এটা মাইনাস। তার মানে মূলধন হইলে ওই বৃদ্ধি পায়। এর জন্য এখানে বলা হয়েছে যে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 তারিখের লেনদেনে যেটা বলছিল নগদ টাকা আর আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছে, এইটা নগদ টাকাও সম্পদ, আসবাবপত্র সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাই আমি এখানে বলেছি যে নগদে অর্থ ও আসবাবপত্র মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। তোমরা আমার এই কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। স্যার আরেকবার জি, স্যার। বুঝান। আবার বুঝাবো? জি আচ্ছা, হ্যাঁ আমি বলি, খেয়াল করে শোনো। মালিক যদি কারবারকে নগদ টাকা দেয় আর আসবাবপত্র দেয়, তা তুমি আমায় বলো কারবারের সম্পদ হ্রাস পাইলো না বৃদ্ধি পাইলো? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাই। এই জন্য আমি বলেছি এ বৃদ্ধি পেয়েছে, সম্পদ মানে এ বৃদ্ধি জি স্যার। পেয়েছে। যেহেতু মালিক দিয়েছে সেহেতু কারবারের মূলধন বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি জি মূলধন বৃদ্ধি পাইলে ওই বৃদ্ধি পায়, ওই মানে ওনার্স ইকুইটি, স্বত্বাধিকারী বৃদ্ধি পায়। তো যেহেতু মূলধন বৃদ্ধি পেয়েছে সেহেতু ওই বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? ওই বৃদ্ধি পেয়েছে। ও ই বুঝছো না বৃদ্ধি বুঝো নাই? পেয়েছে। জি স্যার বুঝেছি। ওকে ফাইন। দেখো 2 তারিখের লেনদেনটা দেখো। 2 তারিখে মানে জানুয়ারির 1 তারিখ পরে বলছে ইসলামী ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খোলা হলো। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে সঞ্চয়ী হিসাব মানে কি। সঞ্চয়ী হিসাব হচ্ছে ব্যাংকে 3 ধরনের হিসাব খোলা হয়। কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলা হয় সঞ্চয়ী হিসাব, একটাকে বলা হয় স্থায়ী হিসাব, হ্যাঁ, আরেকটাকে বলা হয় চলতি হিসাব। আমি আবার বলছি, একটাকে বলা হয় সঞ্চয়ী হিসাব, একটাকে বলা হয় চলতি হিসাব, একটাকে বলা হয় স্থায়ী হিসাব। তো তোমরা এখানে খেয়াল করে শুনবা, এটা তোমাদের জানা থাকতে হবে। সঞ্চয়ী হিসাব করা হয় ব্যক্তির নামে, কোনো ব্যক্তির নামে, মালিকের নিজের নামে। আর চলতি হিসাব যদি খোলা হয়, চলতি হিসাব খোলা হয় কারবারের নামে, মানে ব্যবসায়ের নামে। পার্থক্যটা কি বুঝছো? আমার কথা কি বলেছি? সঞ্চয় হিসাব কার নামে খোলা জি হয়? স্যার। সঞ্চয় হিসাব কার স্যার নামে? মালিকের নামে। মালিকের নিজের নামে খোলা হয়। আর চলতি হিসাব খোলা হয় কারবারের নামে। তো যদি কারবারের টাকা দিয়ে, যদি স্যার কারবার বলতে ব্যবসা প্রতিষ্ঠানের নামে? মানে ব্যবসা প্রতিষ্ঠানের নামে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে। যেমন এখানে এই কারবারের নাম আছে আবিদা ট্রেডার্স, ব্যবসার নাম হচ্ছে আবিদা ট্রেডার্স।
তাহলে যদি আবিদা ট্রেডার্সের নামে অ্যাকাউন্ট খোলা হয় সেটা হবে চলতি হিসাব। আর যদি মালিকের নিজের নামে অ্যাকাউন্ট করা হয় সেটা হবে সঞ্চয়ী হিসাব। ঠিক আছে? তো তোমরা খেয়াল করে শোনো, যদি সঞ্চয়ী হিসাব খোলা হয় তখন বুঝতে হবে কারবারের টাকা দিয়ে মালিক নিজের নামে অ্যাকাউন্ট করেছে। তো মালিকের নিজের নামে যদি অ্যাকাউন্ট করে সেটা জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট মানে এই জন্য এখানে টাকাটা কারবারের টাকা মালিকের নিজের কাছে ব্যবহার হয়ে গেল। টাকাটা হচ্ছে কারবারের, ব্যবহার হলো মালিকের নিজের নামে। তো তোমাদেরকে আমি আজকের আলোচনায় একটু কারেকশন করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমি সঞ্চয়ী বাদ দিয়ে দিচ্ছি। সঞ্চয়ী বাদ দিয়ে, এই সঞ্চয়টা বাদ দিয়ে আমি লিখে দিলাম চলতি হিসাব। সঞ্চয়টা কেটে দিলাম, লিখে দিলাম চলতি হিসাব। যদি চলতি হিসাব হয় তখন তুমি বুঝবা এই অ্যাকাউন্ট করা হয়েছে কারবারের জন্য, কারবারের নিজের নামে। আর কারবারের নিজের নামে অ্যাকাউন্ট করা হলে তখন জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ কারবারের টাকা চলে গেল ব্যাংকে, ব্যাংকে গিয়ে ব্যাংকে জমা হলো, তাহলে এটা হলো ব্যাংক জমা ডেবিট। জমা ডেবিট। ব্যাংক জমা হবে ডেবিট। আর নগদান হবে ক্রেডিট। তো তোমরা আমাকে বলো, কারবারে যদি ব্যাংকে জমা হয় সেটা কি সম্পদ নাকি দায়? স্যার সম্পদ। 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 তাহলে ব্যাংকে জমা হইলে সম্পদ বাড়লো। সম্পদ কি হইলো? বাড়লো। আর যেহেতু কারবারের নগদ টাকা কমে গেছে, সেহেতু এটাও একটা সম্পদ। তার এই ঘটনার ফলে একদিকে কারবারের একটা সম্পদ হ্রাস পেয়েছে, অন্যদিকে কারবারের একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমি আবার বলছি, এই ঘটনায় একদিকে ব্যাংকে জমা সম্পদরা বৃদ্ধি পেয়েছে, আবার নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তার মানে একবার অর্থাৎ এ বৃদ্ধিও পেয়েছে আবার হ্রাসও হয়েছে। ভেরি গুড, এটাই বলতে চাচ্ছি আমি। দেখো আমি এখানে এটাই তোমাদের লিখে দিয়েছি। 1 তারিখের লেনদেনে নগদ অর্থে ব্যাংকে হিসাব খোলায় সম্পদ বৃদ্ধি ও হ্রাস পেয়েছে, মানে একবার হ্রাস একবার বৃদ্ধি পেয়েছে। বলো বুঝছো না বুঝো নি? জি স্যার বুঝছি। জি স্যার। ওকে ভেরি গুড। তাহলে তোমরা আমি যেভাবে ঘরটা গেছি, প্রথমে তারিখ লিখবা, পরে লেনদেন কিনা লিখবা, লেনদেন, পরে সমীকরণের ব্যাখ্যা লিখবা এইভাবে। তো দেখো 3 তারিখ জনতা এন্টারপ্রাইজ হতে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো। কয় টাকার পণ্য কিনেছি? কয় টাকার বলো? স্যার 50,000 টাকা। হ্যাঁ, পণ্য ক্রয় তোমাদের সাথে আমি এর আগে অনেকবার আলোচনা করেছি। পণ্য কাকে বলে বলো তো? কাকে পণ্য বলে? পণ্য কাকে বলে এটা কে বলতে পারবা বলো? এটা আমি তোমাদের সাথে অনেকবারই কথা বলে আলোচনা করেছিলাম, তোমরা পারবা, আমি আমার বিশ্বাস। মনে নাই? স্যার কোনো কিছু না স্যার ভুলে গেছি। বলো, ভুলতেই বলো দেখি, তুমি কি কি বলতে চাচ্ছ বলো দেখি। বলো, ভুল করেই বলো। স্যার মাহবুবা, মনেই আসছে। হ্যাঁ, সাবিকুন আর বলতে চাচ্ছিলা? নো স্যার মনে আসতেছে না। আচ্ছা, আমি আজকে আবার বলে দেই, আজকে বলে দেব
তোমরা পরে ক্লাসে যেন বলতে পারো, কেউ যেন ভুল না হয়। ওকে স্যার, ওকে স্যার। আজকে বলে দিচ্ছি, যে জিনিস বা যে যেটি তোমাকে বলি, আমি জিনিস এই শব্দটি ব্যবহার করছি এখানে, যে জিনিস বিক্রয়ের জন্য ক্রয় করা হয়, যা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়। কেন ক্রয় করা হয়? বিক্রয়ের উদ্দেশ্যে। বিক্রয়ের উদ্দেশ্যে। যা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটা হলো পণ্য। ধরে নাও একটা দোকানে, সেই দোকানটা হচ্ছে বইয়ের দোকান মনে করো, লাইব্রেরি, ধরে নাও লাইব্রেরি। তো লাইব্রেরিতে তুমি কি বিক্রি করে? বই। কি বিক্রি করে? বই। তো ওই লাইব্রেরিওয়ালার কাছে বই হচ্ছে পণ্য। বই হচ্ছে কি? পণ্য। পণ্য। কারণ তিনি বই কেন কিনেন? লাইব্রেরিওয়ালা বই কেন কিনে? স্যার বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য, পড়ার জন্য না। তোমরা কিনো পড়ার জন্য, স্টুডেন্টরা বই কিনে পড়ার জন্য, আর লাইব্রেরিওয়ালায় বই কিনে বিক্রি করার জন্য। এই জন্য লাইব্রেরিওয়ালার নিকট হচ্ছে এটা পণ্য, আর স্টুডেন্ট যেহেতু এটা পড়ার জন্য কিনে, এজন্য স্টুডেন্টের কাছে এটা সম্পদ। অর্থাৎ যে জিনিস ব্যবহার করার জন্য কিনা হয়, ভবিষ্যতে ব্যবহারের জন্য কিনা হয়, সেটা হলো সম্পদ। আর যেটা বিক্রি করার জন্য কিনা হয় সেটা হলো পণ্য। আমার মনে তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। সবাই বুঝছো পণ্য কাকে বলে? জি স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা আনিশা জামান, তুমি শুনতে পাচ্ছ আমাকে? স্যার। বলো তো পণ্য জি, কাকে স্যার। বলে? যে জিনিস বা যে দ্রব্য বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে পণ্য বলে। তাকে পণ্য বলে। ফাইন। তাহলে আমি আমি তোমাকে বলি, একটা দোকানে যদি ধরো সেটা হচ্ছে মুদি দোকানদার, তো মুদি দোকানদার যদি একটা ওই দোকানের জন্য একটা চেয়ার কিনে, দোকানদার কিনলো চেয়ার বসার জন্য, তাহলে চেয়ারটা কি হবে? পণ্য হবে? স্যার সম্পদ হবে তাহলে। সম্পদ হবে। ভেরি গুড, ভেরি গুড। এটা সম্পদ হবে, কারণ এটা ব্যবহার করার জন্য কিনেছে, এটা বিক্রি করার জন্য কিনে নেই, এটা কিনেছে ব্যবহার করার জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছো, যেটা বিক্রির জন্য কিনবে সেটা হলো পণ্য, আর যেটা ব্যবহারের জন্য কিনবে সেটা হলো সম্পদ। রাইট? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমি বলতেছি, এই যে জনতা এন্টারপ্রাইজ থেকে 50,000 টাকার পণ্য কিনেছে, এটা একটা খরচ। তো খরচ মানে ইএক্স, সমীকরণের মধ্যে ইএক্স। তো খরচ বৃদ্ধি পাইল, বিনিময়ে এই পণ্য কিনে বিনিময়ে নগদ টাকা দিয়েছে 25,000 টাকা, আর চেক দিয়েছে 15,000 টাকা। তোমরা খুব খেয়াল করে দেখো, পণ্য কিনছে 50,000 টাকার, নগদ দিছি কয় টাকা? 25,000 টাকা। চেক দিছি কয় টাকা? 15,000 টাকা। তাহলে মোট কত দিলাম? মোট কত দিলাম? স্যার 40,000 টাকা। আমি পণ্য কিনছি 50,000 টাকা, তাহলে দিলাম 40,000 টাকা, আরো বাকি রইল কত? জি স্যার। আরো বাকি রইল 10,000 কত? টাকা। 10,000 টাকা। ওই 10,000 টাকাকে বলা হয় পাওনাদার, মানে প্রদেয় হিসাব। মানে আরো 10,000 টাকা সে আমার কাছে পাবে, যেটা আমার কাছে পাবে আমি তাকে দিব, এটা আমার জন্য দায়, এল। যদি আমার কাছ থেকে, মানে কারবারের কাছ থেকে কেউ টাকা পায়, মানে কারবার তাকে দিবে ভবিষ্যতে, মানে পরে দিবে, এটা কারবারের জন্য হচ্ছে দায়, মানে এল। বুঝছো না বুঝো না এল কোনটাকে বলেছি? জি স্যার। জি স্যার বুঝেছি। হ্যাঁ, মানে দিতে হইলে দায়, দিতে হইলে কি দায়। তাহলে এখানে দায় কয় টাকা? স্যার 10,000। 10,000 টাকা। আর নগদ টাকা চলে গেল কয় টাকা? 25,000 টাকা। ব্যাংক থেকে গেল 15,000 টাকা, আর আমার খরচ হলো 50,000 টাকা। এটা হলো খরচ, এটা হলো খরচ। তো এটি আমি তোমাদের এখানে দেখো আমি লিখেছি, নগদে, চেকে ও ধারে, ধারে মানে বাকিতে পণ্য
পণ্য ক্রয় করায় কারবারের সম্পদ এ হ্রাস পেয়েছে। এ মানে সম্পদ, নগদ সম্পদ হ্রাস পেয়েছে। এল মানে দায়, দায় বৃদ্ধি পাইছে। আর ওই মালিকের সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকের সত্ত্ব কোনটা হ্রাস পেয়েছে? খরচ। ওই খরচ হওয়ার কারণে মালিকের সত্ত্ব হ্রাস পেয়েছে। খরচ হওয়ার কারণে হ্রাস পেয়েছে মালিকানা সত্ত্ব। বলো তোমরা লেনদেনের ব্যাখ্যাটা বুঝছো না বুঝো নাই? বুঝছো সবাই? জি স্যার বুঝি। ভেরি গুড। সেম ভাবে এটা আরেকটা লেনদেন বলছি, পণ্য বিক্রয়। বিক্রয় হইল আয়, ক্রয় হইল খরচ, আর বিক্রি হইছে আয়। পণ্য ক্রয় করলে হয় ব্যয়, আর বিক্রি করলে হয় আয়। 1 লাখ টাকার পণ্য বিক্রি করেছি, এ আয় হইল। আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে। বিনিময়ে নগদ টাকা পাইলাম 40,000, আর চেক বিল পাইলাম 25,000 টাকা। 40 আর 25 মোট পাইলাম 65,000। আমি বিক্রি করছি 1 লাখ, আরো আমার বাকি রয়ে গেছে 35,000। আরো বাকি আছে কত? স্যার 35,000 টাকা। 35,000 টাকা। এটা আমি ভবিষ্যতে পাবো। এটা আমি ভবিষ্যতে কি পাবো। তো যেহেতু ভবিষ্যতে পাবো, সেহেতু এটাকে বলা হয় দেনাদার অথবা প্রাপ্য হিসাব। যেটা ভবিষ্যতে পাবো সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব, মানে দেনাদার। তাহলে নগদ টাকা পাইলাম, নগদ টাকা পাইলে এটা সম্পদ বাড়লো, এ বাড়লো। বিল পাইলাম, বিলকেও এটাও সম্পদ, এটাও এ বাড়লো। এ বাড়লো। আবার দেনাদার, এটা ভবিষ্যতে পাবো, এটাও সম্পদ, এটাও এ বাড়লো। তাহলে তিনটেই এ বাড়লো। তিনটা কি কি? নগদ, বিল আর দেনাদার। তিনটা এ বাড়লো। আর বিক্রি হয়েছে আয়। আয় বাড়লে কি বাড়ে বলো তো দেখি তোমরা? আয় স্যার বাড়লে মালিকানা সত্ত্ব। মালিকের সত্ত্ব বাড়ে। ভেরি গুড। এই দেখো মালিকের সত্ত্ব বাড়লো, আমি এটা এখানে লিখেছি। নগদে, চেকে, বিলে পণ্য বিক্রি করায় কারবারের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে। আর আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। বলো বুঝছো না বুঝো নি? স্যার বুঝছি। ভেরি গুড। এবার দেখো 10 তারিখ জনতা এন্টারপ্রাইজের অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। ওই যে জনতা এন্টারপ্রাইজ আমার কাছে 10,000 টাকা পাইতো, ওই 10,000 টাকা আমরা কি বলছিলাম? এল। কি বলেছিলাম? এল বলেছিলাম, মানে দায় বলেছিলাম। তো যেহেতু এখন সেই টাকাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলে দায় কমবে না বাড়বে? স্যার দায় কমবে। দায় কমবে। ভেরি গুড। আবার নগদ টাকাও কমবে, নগদ টাকা সম্পদ, এও কমবে। এটি আমি এখানে দেখো লিখেছি যে জনতা এন্টারপ্রাইজের পাওনা নগদে পরিশোধ করায় কারবারের সম্পদ এ হ্রাস পাইল, আর দায় এল হ্রাস পেয়েছে। ঠিক আছে? জি স্যার। কেউ না বুঝলামে বলো। অরিন বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 40,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে মানে মালিক তার নিজের প্রয়োজনে টাকাটা কোত্থেকে উঠাইছে? ব্যাংক থেকে। কার ব্যাংক থেকে? কারবারের ব্যাংক থেকে। তাহলে কারবারের ব্যাংক থেকে যদি টাকা উঠায় ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে তোমরা আমাকে বলো কারবারের ব্যাংকের জমা কমবে না বাড়বে? কমবে। তো ব্যাংক জমা মানে তো হলো সম্পদ। ব্যাংক জমা মানে কি? সম্পদ। সম্পদ। তাহলে সম্পদ কমবে। আর মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যায় সেটাকে বলা হয় উত্তোলন। সেটাকে বলা হয় উত্তোলন। তো উত্তোলন কিসের মধ্যে প্রভাব পড়ে তোমাদের মনে আছে? স্যার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। ওইটা বাড়ে না কমে? স্যার কমে। কমে। তাহলে এখানে সম্পদ কমলো আর মালিকানা সত্ত্ব কমলো। এটি আমরা এখানে দেখেছি। দেখো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করায় কারবারের সম্পদ এর হ্রাস পেয়েছে, এবং উত্তোলন বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। ঠিক আছে? জি স্যার। ভেরি গুড।
তোমরা কিন্তু এই অঙ্কটা নিজেরা বাসায় করবা, এটা নিজেরা করবা, হোমওয়ার্ক তোমার জন্য, এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে আমার মেসেঞ্জারে তোমরা ইনবক্স করে দেখাবো আমাকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, অঙ্কটা নিজেরা করবা, আমি যে দেখাচ্ছি তোমরা এভাবে করবা। বিজ্ঞাপন খরচ প্রদান, বিজ্ঞাপন তো লেখা আছে খরচ, তো খরচ যদি প্রদান করি, টাকা যদি দেই, তাহলে কারবারের নগদ টাকা বাড়বে না কমবে? স্যার কমবে। তাহলে এর হ্রাস পাইলো। আর খরচ, খরচ প্রভাব পড়ে কিসের মধ্যে? খরচ কোথায় আছে বলো তো? স্যার মালিকানা সত্ত্বে। এটা কমবে না বাড়বে? স্যার এটাও, স্যার খরচ বাড়বে। খরচ বাড়লে মালিকানা সত্ত্ব কি হয়? স্যার হ্রাস পায়। হ্রাস পায়, হ্রাস পায়, ভেরি গুড। খরচ বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এটি আমি এখানে লিখেছি। দেখো, বিজ্ঞাপন খরচ নগদে প্রদান করায় সম্পদ এর হ্রাস পাইছে, আর ব্যয় বৃদ্ধি পাওয়ায় ওই হ্রাস পেয়েছে, মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। দেখো সর্বশেষ, দোকানের ভাড়া পরিশোধ, দোকানের ভাড়া যদি পরিশোধ করা হয় তাহলে খরচ বাড়লো না কমলো? স্যার খরচ বাড়লো। তো খরচ বাড়লে কি কমবে? স্যার মালিকানা সত্ত্ব কমবে, আবার নগদ অর্থও কমবে স্যার। হ্যাঁ ফাইন, ভেরি গুড, এটাই আমরা এখানে লিখেছি। দেখো, ভাড়া খরচ নগদে প্রদান করায় সম্পদ এর হ্রাস পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে, ঠিক আছে? জি স্যার। সবাই পারবা করতে বাসায়? জি স্যার। তাহলে জি স্যার। দেখো, এখানে প্রশ্ন করেছি আমি 3টা। আবিদা ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন হচ্ছে এটা, আবিদা ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধন নির্ণয়, তার নগদ টাকা, আসবাবপত্র, এই দুইটা যোগ করে দিলেই হয়ে গেল তার মূলধন। এই জন্য তার মূলধন হলো, যেহেতু টাকাটা মালিক দিয়েছে, আর মালিক দিলেই হয় মূলধন, মালিক দিলেই হয় কি মূলধন। তো মালিক দুইটা টাকা দিয়েছে, নগদ টাকা দিয়েছে আর আসবাবপত্র দিয়েছে, এই জন্য দুইটার যোগফল হচ্ছে মূলধন। তাই আমরা লিখবো আবিদা ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধন, নগদ আর আসবাবপত্র দুইটা যোগ করে হয়ে গেল প্রারম্ভিক মূলধন। স্যার এটা এইচডব্লিউ থাকবে না? হ্যাঁ, এসডব্লিউ থাকবে এটা, হ্যাঁ। স্যার কোশ্চেনটা একটু উপরে উঠাবেন, স্ক্রিনশট তুলে নিতাম। আমি তো তোমাদের গ্রুপে দিয়ে দিব, এটা ওকে স্যার। গ্রুপে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারবা। আর স্ক্রিনশট নিলে নিতে পারো, এখন নিতে পারো, অসুবিধা নেই। নিয়েছো? জি স্যার। ওকে ফাইন, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তাহলে মূলধনটা কি বুঝছো? মূলধনটা জি স্যার। তো এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে উপযুক্ত ঘটনাগুলোর লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো কারণ সহ। তো এতক্ষণ যে আলোচনা করেছি এটা ছিল এই খ নাম্বারের উত্তর। আর গ নাম্বারের উত্তরটা বলা আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এটা গাণিতিক আকারে প্রকাশ করতে হয়, গাণিতিক আকারে অঙ্কের মতো করে। এটা তোমাদের আমি এটা এখন আজকে দেখাইতে পারি নাই, এটা আগামী ক্লাসে তোমাদেরকে বুঝাবো। দেখো, এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। স্যার তাহলে কি আমরা শুধু ক আর খ হোমওয়ার্ক তোমরা করব? ক আর খ হোমওয়ার্ক করবা। গ নাম্বার তোমাদের আমি এখনো বুঝাই নেই, গ নাম্বার তোমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি সুন্দর করে বুঝাই দেবো। কারণ গ নাম্বারটা, ওই খ নাম্বারটা লিখছি আমরা ব্যাখ্যা থিওরি আকারে, এটাকেই যখন তুমি অঙ্কের মতো প্রকাশ করবা তখন হয়ে যাবে টেবুলার সলভ, এটা অঙ্ক হয়ে গেল। তো অঙ্কটা কিভাবে করব এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? জি স্যার। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমায় বলতে No, পারো। sir. স্যার আমাদের প্রেজেন্ট, তোমাদের প্রেজেন্ট গুলো আমি এখান থেকে, স্যার আমাদের তো রোল দিয়ে দিচ্ছে। হ্যাঁ রুল দিয়ে দেওয়া হয়েছে, আমি রুলগুলো লিখে নিব। হ্যাঁ, এখান থেকে তোমাদের আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।